গুপ্ত বিতর্কে উত্তপ্ত দেশের ক্যাম্পাসগুলো, ছাত্রদল শিবির দ্বন্দ্বে আবারও অশনি সংকেত। গ্যাস চালিত গাড়িতে ভাড়া বেশি নিলে ব্যবস্থা জানালেন সড়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান মিলছে নাহিদার। আগে রাশিয়া ওমান যাবেন আরাকচি, যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। এবং ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানছে নিউজিল্যান্ড অলরাউন্ডার সুজি বেটস। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটেও শিক্ষাঙ্গনে কাটেনি অস্থিরতার ছায়া। চট্টগ্রাম সিটি কলেজকে ঘিরে গুপ্ত রাজনীতির অভিযোগে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ নতুন করে উত্তাপ ছড়িয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। পরিচয় গোপন রেখে রাজনীতি করার সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভাই, এগুলার কোনো সীমানা নাই। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও শিক্ষাঙ্গনে ফিরছে পুরনো সংঘাতের ছায়া, যার কেন্দ্রে এখন একটাই শব্দ, গুপ্ত। গেল মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সংঘর্ষ নতুন করে উস্কে দিয়েছে পরিচয়ের রাজনীতি নিয়ে বিতর্ক। দেয়ালে লেখা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এর ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত লিখে ফেলার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় কলেজ প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শুধু ঢাবিই নয়, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এই গুপ্ত রাজনীতির অভিযোগ মূলত ছাত্র শিবিরের দিকে। ছাত্র দলের দাবি, গণ অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী ও সুবিধাভোগী এখন পরিচয় গোপন করে ছাত্র শিবিরে ভিড়েছে। এই কৌশলী অনুপ্রবেশই শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, বিতর্কিত অতীত আড়াল করতেই ছাত্র শিবির এখন ছাত্র দলের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তবে এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ছাত্র শিবির। তাদের পাল্টা দাবি, ছাত্র দলের কোনো গঠনমূলক কর্মসূচি নেই বলে তারা ব্যর্থতা আড়াল করতে গুপ্ত কার্ড খেলছে। এই বিতর্কের রেশ কেবল শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ নেই, পৌঁছেছে জাতীয় রাজনীতিতেও। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের পাল্টা বক্তব্য পুরো পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল। তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিচয় গোপন রেখে রাজনীতি করার এই সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফেরানোর বদলে ছাত্র সংগঠনগুলোর এই রেশারেশি সাধারণ শিক্ষার্থীদের মনে আবারও তৈরি করছে অনিশ্চয়তা। ছাত্র রাজনীতির নতুন দিনের স্বপ্ন কি তবে কেবলই কথার ফুলঝুরি, নাকি পুরনো সেই অভ্যাসের বৃত্তেই বন্দী থাকবে আগামীর বাংলাদেশ? তুষার ইসলাম, জাগো নিউজ। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। শুধু ডিজেল চালিত বাসে ভাড়া বাড়বে, গ্যাস চালিত গাড়ির ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে। সাথে আলোচনা করে সর্বসম্মতিতে সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তীব্র তাপদাহ, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা। লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়েছেন পর্যটকরাও। এরই মধ্যে একসময় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের হাত পাখা আবারও ফিরে এসেছে মানুষের দৈনন্দিন প্রয়োজনের তালিকায়। কুয়াকাটায় সকাল থেকে আধা ঘন্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। ফলে প্রচণ্ড গরমে পর্যটকরা অনেকেই হোটেল রুম থেকে বের হতে পারছেন না। ফলে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন সামান্য স্বস্তির খোঁজে ভিড় করছেন হাত পাখার দোকানে। লোডশেডিংয়ের কারণে হাত পাখার চাহিদা বেড়েছে। কুয়াকাটা বিদ্যুৎ সাব জোনাল অফিসার ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ বলেন, বিদ্যুৎ প্রয়োজন 55 থেকে 60 মেগাওয়াট, কিন্তু পাচ্ছি 17 মেগাওয়াট, যা মোট চাহিদার 1/3। আর পর্যটনের জন্য অতিরিক্ত কোনো বাজেট নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দোকানদাররা কিনতেছে বেশি, কালকে 120 হয়েছে, আজকে 40 পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আশা করা যায় যে বেশিরভাগ দোকানদাররা কিনতে, কারণ থাকে না থাকার কারণে এখন আমাদের হাত ফাঁকাই সম্বল। আর এই হাত ফাঁকা না হইলে আজকে থাকা যেত দোকানে। যেহেতু মনে মনে খুঁজতেছি, তাই এক ভদ্রলোক দেখে নিয়ে আসে দোকানের সামনে, কি করেন চাচা, বিক্রি করি। তো ভাবলাম যে সুযোগে আমরা 3 সিটি কিনে ফেলাইছি, কারণ বিদ্যুতের যে অবস্থা তাতে কষ্ট হইতেছে চলতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ 2 বাংলাদেশের শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান চলছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ বাংলাদেশি 2 শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে। তবে অপর শিক্ষার্থী নাহিদার ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তার সন্ধান চলছে। 2 শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। জামিলার রুমমেট হিশাম আবু গর্বে নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলার মরদেহ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এছাড়া নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ক্যামেরা হাতে গঙ্গা নদীতে নৌবিহারে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গঙ্গা ভ্রমণের সময় নিজে হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতেও দেখা গেল তাকে। নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন মোদী। পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন শেষ হলেও এখনও দ্বিতীয় দফা নির্বাচন বাকি। বুধবার দ্বিতীয় দফায় নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন মোদী। প্রচারের ফাঁকে এর আগে তাকে দেখা গিয়েছিল ঝালমুড়ি খেতে, তবে এবার দেখা গেল অন্য মেজাজে। শুক্রবার সকালে কলকাতার গঙ্গাঘাটে যান তিনি। সেখানে একটি নৌকায় বেশ কিছুক্ষণ নদীতে ভ্রমণ করেন। সে সময় প্রধানমন্ত্রী হাতে আঁকা ক্যামেরায় ফ্রেমবন্দি করেন দ্বিতীয় হুগলি সেতু ও নদীর দর্শনীয় মুহূর্তগুলো। যে নৌকায় করে গঙ্গা নদীর বুকে ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী, সেই নৌকার মাঝিকে 500 রুপি দেন তিনি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে ওমান ও রাশিয়া সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই তিন দেশের উচ্চপদস্থ কূটনৈতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আরাকচি। এদিকে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা আগামী 27 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় দফা আলোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে আরাকচি যাত্রা শুরু করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি। এক্সিওসের সাংবাদিক বারাক রাবিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক আগামী 27 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই সাংবাদিক বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আশঙ্কা ঘন হচ্ছে, তখন নীরবে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারেও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলমান সংকট মোকাবেলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অস্ত্র মজুদ দ্রুত সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে উঠছে নতুন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এ কারণে যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের ওপর চাপও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যত ঘন হচ্ছে, ততই নীরবে বদলে যাচ্ছে আরেকটি দৃশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক গুদাম ঘরগুলোতে কমতে শুরু করেছে অস্ত্রের মজুদ। সামনে যুদ্ধের ধোঁয়া আর পেছনে সরবরাহের সংকটের চাপ। এমনই সতর্ক বার্তা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে পেন্টাগন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নিজস্ব অস্ত্র ভান্ডার থেকে জরুরি সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সামরিক কমান্ড থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। সবচেয়ে বেশি চাপ পড়েছে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর উপর। এর মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। এগুলো আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল হামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের আরেকটি ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ খরচ। স্বাধীন দুটি সংস্থার হিসেবে প্রতিদিন প্রায় $100 কোটি খরচ হচ্ছে। সেই হিসেবে মোট ব্যয় ইতোমধ্যেই 28 থেকে 35 বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের উপর চাপও তত বাড়বে। কারণ একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ার সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এখন প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি একসঙ্গে দুই ফ্রন্ট সামলাতে পারবে, নাকি সংকটের ছায়া ছড়িয়ে পড়বে আরো দূরে? তুষার ইসলাম, জাগো নিউজ। এবারে খেলার খবর। নিউজিল্যান্ড নারী দলের অলরাউন্ডার সুজি বেটস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
2016 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপের পরেই তিনি 20 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। সম্প্রতি কোয়াড্রিসেপস ইনজুরি থেকে সেরে উঠেছেন বেটস। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হয়ে আরেকটি শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটস বলেন, গত 20 বছরের পথ চলার দিকে তাকালে সময় কত দ্রুত চলে গেছে তা বিশ্বাসই হয় না। দেশের জার্সি এতবার পরতে পেরে তিনি ভীষণ গর্বিত। 2003 সালে মাত্র 15 বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে বেটসের। এরপর 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। নারী টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 2011 সালে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং প্রায় 7 বছর দলকে নেতৃত্ব দেন। 2016 সালে উইজডেন তাকে বিশ্বের সেরা নারী ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেয়। ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবল খেলাতেও সমান পারদর্শী বেটস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুপ্ত বিতর্কে উত্তপ্ত দেশের ক্যাম্পাসগুলো, ছাত্রদল শিবির দ্বন্দ্বে আবারও অশনি সংকেত। গ্যাস চালিত গাড়িতে ভাড়া বেশি নিলে ব্যবস্থা জানালেন সড়কমন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার সন্ধান চলছে নাহিদার। আগে রাশিয়া ওমান যাবেন আরাকচি, যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। এবং 20 বছরের ক্যারিয়ারের ইতি টানছে নিউজিল্যান্ড অলরাউন্ডার সুজি বেটস। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।